আচ্ছা, প্রথম টপিক হচ্ছে, আনমিউট করেছি তো আমি? হ্যাঁ, করেছি। হ্যাঁ, প্রথম হচ্ছে মোশন ইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, প্রথমত only magnetic field, charge particle in B। ঠিক আছে, কোনো প্রথমে একদম কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তো এই কন্ডিশনে তো এটা তো তোরা জানিস যে লোরেন্স ফোর্স কাজ করবে। লোরেন্স ফোর্সের ভ্যালু হচ্ছে কিউভিবি, এবং সেটা কাজ করবে কোন দিকে? যেহেতু ভি ক্রস বি, তাহলে অরিজিনালি চার্জ পার্টিকেলটার যদি এই দিকে মোশন থাকে, তার সঙ্গে পারপেন্ডিকুলার দিকে ফোর্সটা কাজ করবে। তার মানে হচ্ছে বেসিক্যালি ওটাকে বেন্ড করবে, এবং এটা সেন্ট্রিপেটাল ফোর্স হিসাবে জিনিসটা কাজ করবে। তাহলে একটা সার্কুলার মোশন হবে। সেই সার্কুলার মোশনের রেডিয়াস যদি আর হয়, তাহলে কিউভিবি ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এখানে বিষয় হলো যে মানে অরিজিনালি চার্জ পার্টিকেলের যে ভেলোসিটিটা থাকবে, সেইটার দুটো কম্পোনেন্ট আছে। তো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে যে কম্পোনেন্টটা থাকবে, সেটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালালি যেটা থাকবে সেটা হচ্ছে ভি প্যারালাল। তো বেসিক্যালি তাহলে ভিটা হচ্ছে এরকম আর কি, কি লিখবো এটাকে, এ ক্যাপ প্লাস ভি প্যারালাল বি ক্যাপ। তো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি যে কম্পোনেন্টটা থাকবে সেটার জন্য সার্কুলার মোশন হবে, আর প্যারালাল দিকে যে কম্পোনেন্টটা থাকবে সেটার জন্য মানে কোনো লোরেন্স ফোর্স কাজ করবে না, তাহলে ওই কম্পোনেন্টটা একই রকম থাকবে। তো যদি ভি প্যারালালটা আর কি জিরো হয়, তাহলে শুধুমাত্র সার্কুলার মোশনই থাকবে আর কি, একটাই প্লেনে এরকম সার্কুলার মোশনে ঘুরতে থাকবে, যেখানে রেডিয়াসটা হচ্ছে পি বাই কিউবি। আর যদি ভি প্যারালাল, এটা হচ্ছে ভি প্যারালাল জিরো হলে একটা প্লেনে সার্কুলার মোশন। আর যদি ভি প্যারালালটা নন জিরো হয়, তাহলে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটারই প্লেনটা চেঞ্জ হতে থাকবে, মানে সার্কেলটা সোজা কথায় এগোতে থাকবে এইদিকে ভি প্যারালাল। ঠিক আছে, এইটা হচ্ছে বক্তব্য। মানে এইদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, তার সঙ্গে প্যারালাল ডাইরেকশনে ভেলোসিটির একটা কম্পোনেন্ট, আর পারপেন্ডিকুলার ডাইরেকশনে ভেলোসিটির আরেকটা কম্পোনেন্ট। তো পারপেন্ডিকুলার ডিরেকশনে যেটা আছে তার জন্য সার্কুলার মোশন হচ্ছে, আর প্যারালাল দিকটা একই রকম ছিল, ফলে প্যারালালটার জন্য ব্যাপারটা অপরিবর্তিত, এটা এরম এরম করে উপর দিকে এগোবে। এই পুরো ব্যাপারটাকে বলে সাইক্লোট্রন মোশন। আসলে সাইক্লোট্রন হচ্ছে একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর, যেখানে এই ব্যাপারটা ইউজ করা হয়, সেখান থেকে এই ব্যাপারটা এসেছে। আর এই যে একটা হেলিক্যাল, মানে এটা তো অ্যাকচুয়ালি হেলিক্যাল একটা ব্যাপার হলো, হেলিক্যাল মোশন। তো এই হেলিক্সের যেটা স্ক্রু পিচ, অফ দ্য হেলিক্স, তো স্ক্রু পিচ মানে কি, মানে একটা স্ক্রুকে এক পাক ঘোরালে স্ক্রুটা কতটা সামনের দিকে এগোয়, মানে এরকম একটা স্ক্রু। তো এটাকে আমি যদি এক পাক ঘোরাই, তাহলে এটা কতটা সামনের দিকে এগোবে, সেটাই হচ্ছে স্ক্রু পিচ। তার মানে এই পরপর যে দুটো সার্কেল, তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, সেটা হচ্ছে হেলিক্যাল পাথের স্ক্রু পিচ। তার হেলিক্যাল পাথের স্ক্রু পিচটা হবে ভি প্যারালাল ইনটু একটা পাক পুরো ঘুরে আসতে কতটা সময় লাগে, অর্থাৎ টাইম পিরিয়ড অফ রোটেশন।
ঠিক আছে, এবার টাইম পিরিয়ড অফ রোটেশনটা তো অবভিয়াসলি বার করা যায়, বুঝতেই পারছিস। টাইম পিরিয়ড অফ রোটেশনটা হবে 2πr ডিভাইডেড বাই ভি পারপেন্ডিকুলার। এবার ভি পারপেন্ডিকুলার আমরা এই রিলেশন থেকে পাচ্ছি এই, তাহলে ভি পারপেন্ডিকুলারটা হবে কিউ বি আর বাই এম। তাহলে সেটাকে আমরা যদি এখানে বসাই 2π ইন্টু আর কিউ বি আর এম, তাহলে 2πm বাই কিউ বি, এটা হচ্ছে টাইম পিরিয়ড অফ রোটেশন। তাহলে স্ক্রু পিচ অফ দ্য হেলিক্যাল মোশন হচ্ছে ভি প্যারালাল ইন্টু 2πm বাই কিউবি। ঠিক আছে, এটা হচ্ছে একটা পুরো পাক ঘুরলে এই হেলিক্যাল মোশনের মানে কতটা হয়, অগ্রগতি হয় ডিউরিং ওয়ান পিরিয়ড অফ রেভলিউশন। এটা হচ্ছে যদি শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকে তখন। এবারে হোয়াট ইফ দুটোই প্রেজেন্ট, অর্থাৎ মোশন ইন ক্রসড ফিল্ড E along z direction এবং B along x direction। x y z ইলেকট্রিক ফিল্ড আছে উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড আছে এপাশে। ঠিক আছে, আচ্ছা প্রথমে ব্যাপারটাকে আমরা একটু ফিজিক্যালি ভাবি, যে একদম প্রথমে পার্টিকেলটা যখন এখানে রেস্টে আছে, একদম শুরুতে পার্টিকেল এট রেস্ট, তখন তো তার মানে ভিটা জিরো। যেহেতু ভি জিরো, তাহলে লোরেন্টজ ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স সেটা জিরো। তাহলে প্রথম দিকে এটার জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের মানে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটাই আছে আর কি। এই তাহলে ইলেকট্রিক ফিল্ডটাই হচ্ছে ওর ফোর্স। তাহলে ওর চার্জ যদি কিউ হয়, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, এবং সেটাই হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে অরিজিনালি ওর অ্যাক্সিলারেশন হবে অনলি ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, মানে হচ্ছে এফ ইলেকট্রিক। সেই অ্যাক্সিলারেশনের ফলে ও জেড অ্যাক্সিস বরাবর উপরে ওঠা শুরু করবে। জেড অ্যাক্সিস বরাবর উপরে ওঠা শুরু করবে, বা যেই উপরে ওঠা শুরু করলো তার মানে এখন ওর একটা ভেলোসিটি ক্রিয়েট হলো, যেটা কিনা মানে জিরো নয়, নন জিরো একটা ভেলোসিটি। এই নন জিরো একটা ভেলোসিটি ক্রিয়েট হওয়ার ফলে ওর উপর এখন কিউ ভি ক্রস বি একটা লোরেন্স ফোর্স ওর উপর কাজ করবে। এবার বিষয় হলো যে কোন ডিরেকশনে কাজ করবে। যেহেতু ভেলোসিটি ইনিশিয়ালি আর কি জেড অ্যাক্সিসের দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু এদিকে, তাহলে ভি ক্রস বি তার মানে এই দিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফোর্সটা কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা চাইবে ওকে এ পাশে বেন্ড করতে, সোজা যাচ্ছিল এবার সোজা যেতে দেবে না, এই দিকে বেন্ড করবে। তাহলে ঠিক আছে, ভালো কথা। এইবার যেমন যেমন বেন্ড হবে এবার সেই অনুযায়ী কিন্তু ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটাও আবার চেঞ্জ হবে, কারণ এখন ভেলোসিটি ডিরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। যেমন ফর এক্সাম্পল ভেলোসিটি ডিরেকশনটা যখন মানে পার্টিকেলটা তো ঘুরছে বেন্ড হয়ে হয়ে, যখন এরম একটা পজিশনে আছে তখন ভেলোসিটিটা আছে এই দিকে, তখন কিন্তু ভেলোসিটি এদিকে আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এদিকে, তখন ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে নিচের দিকে। অর্থাৎ এখন পার্টিকেলটা ওকে নিচের দিকে বেন্ড করার চেষ্টা করবে। নিচের দিকে বেন্ড করে করে যখন এইখানে চলে এলো, তখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে
যখন পার্টিকেল উপরে উঠছিল আর ম্যাগনেটিক ফিল্ড এদিকে ছিল, ম্যাগনেটিক ফোর্স ডান দিকে ছিল, তখন সোজা পার্টিকেলকে বাঁকানোর চেষ্টা হচ্ছিল। তখন সেরকম কোনো সমস্যা ছিল না, কেননা ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে নিয়ে যাচ্ছে আর ম্যাগনেটিক ফোর্সটা একটু ডান দিকে বাঁকানোর চেষ্টা করছে, ওটা অতটাও প্রবলেমেটিক নয়। কিন্তু যখন ম্যাগনেটিক ফোর্স একেবারে নিচের দিকে কাজ করা শুরু করলো, অর্থাৎ এই যে পাথটা আছে, পাথের যখন ও পিকে চলে গেল, তখন তো ভেলোসিটিটা এদিকে হয়ে গেল, তখন ম্যাগনেটিক ফোর্স চলে এলো নিচের দিকে, অথচ ইলেকট্রিক ফোর্সটা কাজ করছে উপরের দিকে। তাহলে পিকে যখন আছে পার্টিকেলটা, সেই সময় কিন্তু একটা ফোর্স উপরের দিকে আছে আর একটা ফোর্স যেটা ম্যাগনেটিক সেটা আছে নিচের দিকে। তাহলে এখন কিন্তু ওর স্পিডটা ক্রমশ কমতে থাকবে, কমতে কমতে যখন এই এখানে রিচ করবে, তখন ওর স্পিড আবার 0 হয়ে যাবে এবং ম্যাগনেটিক ফোর্স তখন 0, এবং এখানে এসে স্টপ করে গেল। আবার পুনরাবৃত্তি হবে একদম অরিজিনালের মতো, আবার নতুন করে ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে ও উপরে উঠতে শুরু করবে, আবার ম্যাগনেটিক ফিল্ড বাঁকাবে, আবার পিকে আসবে, পিকে আসার ফলে ম্যাগনেটিক ফোর্সটা নিচের দিকে হয়ে যাবে, আবার উল্টো দিকে নামবে, এই হয়ে হয়ে এখানে এরকম করে করে ব্যাপারটা হতে থাকবে। তো এটাও একটা পিরিয়ডিক মোশন, এইটাকে বলা হয় সাইক্লয়েড মোশন। ঠিক আছে, ক্লিয়ার? এবার জিনিসটাকে যদি ম্যাথমেটিক্যালি করতে চাই, ফিজিক্যালি তো ব্যাপারটা বুঝতেই পারলাম। তো আমাদের ছবি ছিল এইটা, এক্স ওয়াই জেড, এক্স এর দিকে ম্যাগনেটিক ফিল্ড, জেড এর দিকে ইলেকট্রিক ফিল্ড। এবার আমরা ধরি যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, সুতরাং নো ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের দিকে কোনোদিনই কোনো ম্যাগনেটিক ফোর্স থাকবে না, তার মানে কোনো ভেলোসিটিও থাকবে না, নো ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ভেলোসিটিটা পুরোটাই হবে ওয়াই জেড প্লেনে, মানে পুরো মোশনটাই। তাহলে ভেলোসিটি অ্যাট এনি টাইম টি, সেটার কোনো এক্স কম্পোনেন্ট নেই, ওয়াই কম্পোনেন্ট আছে আর জেড কম্পোনেন্ট আছে। তাহলে অ্যাট এনি টাইম টি ভি ক্রস বি বা লোরেন্স ফোর্সের যে ভেক্টর পার্টটা আর কি, ভি ক্রস বিটা তাহলে হবে আই জে কে 0 ওয়াই ডট জেড ডট, আর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি 0 0। therefore b z dot j minus b y dot k হলো। তাহলে ওর উপর টোটাল ফোর্স, কারণ এখন তো আবার ইলেকট্রিক ফিল্ডও আছে যেহেতু, so total force is q e plus v cross b q q আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা আমার ছিল জেড ক্যাপ বরাবর, so e k cap plus b z dot j cap minus b y dot k cap। সুতরাং qb z dot j cap plus qe minus b y dot k cap।
তাহলে টোটাল ফোর্সটার একটা জে কম্পোনেন্ট আছে, একটা কে কম্পোনেন্ট আছে। নাও অ্যাক্সিলারেশন m y ডাবল ডট জে ক্যাপ এবং z ডাবল ডট কে ক্যাপ, যেখান থেকে আমরা পাচ্ছি মানে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাচ্ছি m y ডাবল ডট কিউ বি জেড ডট, এটা কাপলড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, m z ডাবল ডট কিউ ই মাইনাস কিউ বি y ডট। হ্যালো, আচ্ছা হ্যাঁ বলো, কি বলছো? সৌরভ দলপতি, আচ্ছা আমি না এখন একটু ক্লাসে আছি, তুমি আমাকে 12টার পরে ফোন করো, হ্যাঁ এই নাম্বারেই ফোন করো, হ্যাঁ ঠিক আছে। হুম হুম হুম। এম ওয়াই ডাবল ডট কিউ বি জেড ডট এম জেড ডাবল ডট কিউ ই মাইনাস কিউ বি ওয়াই ডট। তাহলে এবার এই দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে হবে। যখন এরকম ওয়াই আর এই সমস্ত একসঙ্গে মিক্সচার থাকবে তখনই কি করতে হবে, সোজাসুজি একটাকে আরেকটার মধ্যে রিপ্লেস করতে হবে। তাহলে এখানে যেহেতু জেড ডাবল ডট আছে আর এখানে জেড ডট আছে, তাহলে এটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ নিই, নিলে পাবো এম ওয়াই ট্রিপল ডট ইকুয়াল টু কিউ বি জেড ডাবল ডট। এবার জেড ডাবল ডটটা আবার আমরা জানি, তাহলে এটাকে আমরা এখান থেকে বসিয়ে দিই, কিউ বি কিউ ই বাই এম মাইনাস কিউ বি ওয়াই ডট বাই এম। और আচ্ছা ওকে, আচ্ছা এবার রাইট হ্যান্ড সাইডে ওয়াই ডট আর লেফট হ্যান্ড সাইডে ওয়াই এর ট্রিপল ডট, অর্থাৎ d2 dt2 অফ ওয়াই ডট, এটা লেফট হ্যান্ড সাইডে আছে। তো আমরা একটা কাজ করি, আমরা ওয়াই ডটটাকে ইউ ধরে নিই, হ্যাঁ তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে এম ইউ ডাবল ডট, আর রাইট হ্যান্ড সাইডে কিউ স্কোয়ার বিই বাই এম মাইনাস কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই এম ইউ। তার মানে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাচ্ছি, और u double dot q square be by m square q square b square by m square u, और u double dot plus q square b square by m square u equal to q square b e by m square। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি কি বের করতে চাচ্ছিলাম, আমরা পার্টিকেলের মোশনটা বার করতে চাইছিলাম, এই যে এই মোশনটা। তার মানে বেসিক্যালি আমরা যেটা চাইছি সেটা হলো এক্স কোঅর্ডিনেটটা 0 ফর এভার, এটা আমরা জানি, পুরো মোশনটা ওয়াই জেড প্লেনে, তাহলে ওয়াই অ্যাজ এ ফাংশন অফ টি এবং জেড অ্যাজ এ ফাংশন অফ টি, এইটা আমরা বের করতে চাই, হ্যাঁ। আর এখন আমরা আছি কোন পয়েন্টে, উই আর অলমোস্ট দেয়ার। আমরা ইউর একটা ভালো দেখতেই একটা ইকুয়েশন পেয়েছি, ইউটা বেরিয়ে গেলেই ইউ ইকুয়াল টু ওয়াই ডট, ইউটা বেরিয়ে গেলেই ওয়াই বেরিয়ে যাবে, আবার ওয়াই বেরিয়ে গেলেই এখানে বসলে সেখান থেকে জেড বেরিয়ে যাবে, এই ফার্স্ট ইকুয়েশনটা থেকে জেড বেরিয়ে যাবে। আচ্ছা ইউর ইকুয়েশনে একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হলো যে এটা সিম্পল হারমোনিক মোশনের মতো দেখতে,
এটাকে একটুখানি চেঞ্জ করলেই সিম্পল হারমোনিক মোশনের মতোই হয়ে যাবে। চেঞ্জটা করার আগে আমরা কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই এম স্কোয়ার এটাকে একটা প্যারামিটার ধরে নিই। কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই এম স্কোয়ার এটাকে আমরা ইজিলি ওমেগা স্কোয়ার ধরতে পারি। ঠিক আছে, মানে সিম্পল হারমোনিক মোশনে যেরকম এই ব্যাপারটা থাকে আর কি। তাহলে ওমেগা ইকুয়াল টু কিউ বি বাই এম এটা আমরা ধরে নিলাম। তাহলে ইউ ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার ইউ এটা এসেই গেল। আর ডান দিকে যেটা আছে কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার এই পুরোটাই কিন্তু একটা কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড এম স্কোয়ার। তাহলে এটা সাম কনস্ট্যান্ট কে। এবার এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি ভি ডাবল, আচ্ছা ভি লিখবো না, এটা আমি আর কিভাবে লেখা যায়, সবই তো ইউজ হয়ে গেল। এক্স ওয়াই জেড ইউ ভি এবিসিডি আলফা বিটা, আচ্ছা আলফা লিখি। এই ইকুয়েশনটাকে আমি আলফা ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার আলফা ইকুয়াল টু 0 এটা লিখতে পারি, যেখানে আলফা ইজ ইকুয়াল টু ইউ মাইনাস কে, কেননা কেটা হচ্ছে সাম কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্লিয়ার। এখানে রিপ্লেসমেন্টটা হচ্ছে জাস্ট ও আলফা ইকুয়াল টু ইউ মাইনাস কে লেখা যাবে না, আলফা ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি আলফা ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস কিউ স্কোয়ার বিই বাই এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার বাই কিউ স্কোয়ার বি স্কোয়ার ইউ মাইনাস ই বাই বি। হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারলি তো, এই কেটাকে জাস্ট বাদিকে নিয়ে গেলাম আর ওমেগা স্কোয়ারটা কমন নিলাম আর কি। কমন নিলে কে বাই মানে কে যেটা ছিল সেটা বাই ওমেগা স্কোয়ার হবে, ওমেগা স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার বাই কিউ স্কোয়ার বি স্কোয়ার বসালাম, দিয়ে ভেরিয়েবল ট্রান্সফরমেশনটা হলো আলফা ইকুয়াল টু ইউ মাইনাস ই বাই বি। এবার এটা একটা সিম্পল হারমোনিক মোশন, তাহলে এটার সলিউশন থেকে আমি আলফা পাবো, আলফার থেকে আমি ইউ পাবো, ইউর থেকে আমি ওয়াই ডট পাবো এবং সেখান থেকে আমি ওয়াই পাবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোশন ইন ক্রসড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এটা নিয়ে কিছু জিজ্ঞেস করার থাকলে বা কোথাও অসুবিধা হচ্ছে এরকম হলে বলিস। হ্যাঁ মানে এখন হয়তো সবকিছু শুনতে পাচ্ছিস না, পরেও বলতে পারিস। আচ্ছা, এরপর আর যেটা তোরা বলেছিলি সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের কিছু টপিক। আচ্ছা, প্রথম হচ্ছে শেল মডেলটা একটু ছোট করে বলে নি, ওটা বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ তো মানে আমাদের লিকুইড ড্রপ মডেলের সবই ঠিকই আছে, মানে নিউক্লিয়াসকে একটা লিকুইড ড্রপের মতো ভেবে নিলাম, যেহেতু অনেক রকম মিল আছে, সারফেস টেনশনের একটা সিমিলারিটি আছে, নিউক্লিয়ার যে ফিশন হচ্ছে সেটা একটা জলের ফোঁটা ভেঙে যাচ্ছে তার সঙ্গে কম্পেয়ার করা যায়, এরকম সমস্ত নানান রকম ব্যাপার। তো সবই ঠিক আছে, বাইন্ডিং এনার্জিটা ভালোভাবেই ম্যাচ করেছিল, কিন্তু একটা সমস্যা হলো যে এই যে ইয়েটা ছিল কার্ভটা, সেখানে মাঝে মাঝে হঠাৎ করে স্পাইক, স্পাইকের গল্পটা লিকুইড থেকে জীবনেও এক্সপ্লেন করা সম্ভব না, মানে লিকুইড ড্রপের মধ্যে কোনো স্পাইক ফাইকের ব্যাপার থাকে না, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটু বেশি স্টেবিলিটি, এটা একমাত্র তখনই হতে পারে যেটা আমরা পিরিয়ডিক টেবিলে দেখি। এক সেকেন্ড দাঁড়া,
হ্যাঁ, তো এই স্পাইকের গল্পটার একটাই মাত্র সলিউশন, মানে আমাদের জানা জিনিসের মধ্যে, অবশ্যই অন্য কোনো ব্যাখ্যা পরে বেরোতেই পারে, জানা জিনিসের মধ্যে একটাই সলিউশন, সেটা হচ্ছে আমরা অলরেডি নোবেল গ্যাসে দেখেছি, যেমন 2, 8, এই সরি 8 তো নয়, 10, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে 18, এই সমস্ত জায়গাতে শেলগুলো ক্লোজ হয়। ঠিক আছে, যখন একটা মানে ইলেকট্রনের ক্ষেত্রে আর কি, অ্যাটমের নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসের কুলম ফোর্সের আন্ডারে যে থাকে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই 1/r, এটা হচ্ছে কুলম পোটেনশিয়াল, তার আন্ডারে আমরা যে এনার্জি স্টেটগুলো পেয়েছি, সেই শেলগুলো যখন এক একটা শেল ফিল হচ্ছে, তখন স্টেবিলিটি বেশি হচ্ছে। ঠিক আছে, এইটা আমরা জানি। এবার সেই জিনিসটাকেই আমরা অ্যাপ্লাই করব নিউক্লিয়াসের ক্ষেত্রে। তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে যখনই অ্যাপ্লাই করতে হবে আমাকে, তখন আমার কি দরকার, কিছু নির্দিষ্ট এনার্জি লেভেল দরকার, এবং সেগুলো ফুল হলে তার তখন ব্যাপারটা স্টেবল হয়, এই গল্পটা এর মধ্যে ঢোকাতে হবে। তাহলে এই নির্দিষ্ট এনার্জি লেভেল পেতে গেলে আমাকে একটা নির্দিষ্ট পোটেনশিয়াল দরকার। এবার নিউক্লিয়ার ফোর্স হচ্ছে একটা খুবই অড টাইপের ফোর্স, যেটা সম্পর্কে বেশি কিছু জানা যায় না, সেই জন্য প্রায় পুরোটাই দাঁড়িয়ে আছে অ্যাজাম্পশনের উপর। মানে কুলম্বের ক্ষেত্রে যেমন জানা যায়, কিন্তু নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে ওরকম জানা টানা যায় না। তা অ্যাজাম্পশন গুলো কি ধরনের? প্রথম অ্যাজাম্পশন হচ্ছে যে ইচ নিউক্লিয়ন, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আছে, প্রোটন আছে, আমরা ধরে নিচ্ছি যে টোটাল এটা নিউক্লিয়ন, তার মধ্যে একটা নিউক্লিয়ন বাকি A-1টা যে নিউক্লিয়ন আছে তাদের নিজেদের মধ্যেকার একটা কিছু ইন্টারাকশন হবে, হয়ে একটা অ্যাভারেজ ফিল্ড, এটাকে বলে মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। একটা অ্যাভারেজ ফিল্ড এবং তার দরুন একটা পোটেনশিয়াল ওয়েল, এইরকম দেখতে, তার দরুন একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে পুরো জিনিসটা আছে। একটা ইলেকট্রন, একটা নিউক্লিয়ন বাকি A-1টা নিউক্লিয়নের দরুন একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে আছে। কিন্তু এর মধ্যে একটা গল্প আছে, প্রোটনের ক্ষেত্রে যা পোটেনশিয়াল ওয়েল হবে, নিউট্রনের ক্ষেত্রে সেটা হবে না, কারণ প্রোটনের ক্ষেত্রে আবার সঙ্গে একটা কুলম্বিক ইন্টারাকশন আছে, যেটা নিউট্রনের ক্ষেত্রে নেই। তো প্রোটনের ক্ষেত্রে একটা যেহেতু এক্সট্রা কুলম্বিক রিপালশন আছে, তা আমরা অরিজিনালি নিউক্লিয়নের ক্ষেত্রে যেটা মিন ফিল্ড বলছিলাম, সেটা কিন্তু আফটার অল একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন। কেননা ওই অ্যাট্রাকটিভ ইন্টারাকশন বা নিউক্লিয়ার ফোর্সটাই ওই অত নিউক্লিয়নকে একটা ওইটুকুনো জায়গার মধ্যে ধরে রেখেছে। তাহলে এটা হয়ে গেল ওয়েল, অ্যাট্রাকটিভ, তাহলে ওয়েল। কিন্তু পিপির মধ্যে একটা এক্সট্রা রিপালশন আছে, রিপালসিভ ফোর্স, তাহলে প্রোটনের ক্ষেত্রে ডেপথটা কমে যাবে। নিউট্রনের পোটেনশিয়াল ওয়েলটা বেশি ডিপ হবে, আর প্রোটনের ক্ষেত্রে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে, তাই ওর ক্ষেত্রে ডেপথটা কম হবে, ওর ক্ষেত্রে ডেপথটা এতটা, নিউট্রনের ক্ষেত্রে এতটা। তাহলে নিউট্রন আর প্রোটনকে সবসময় সেপারেটলি ট্রিট করতে হবে, এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মানে ওদের এনার্জি লেভেল, যেহেতু পোটেনশিয়াল ওয়েল আলাদা, তাহলে ওদের এনার্জি লেভেলও আলাদা। তাহলে যখনই তোরা কিছু একটা ক্যালকুলেশন করবি, তখন নিউট্রনকে আলাদাভাবে দেখতে হবে, প্রোটনকে আলাদাভাবে দেখতে হবে। মানে ইন্টারাকশনটা সব নিউক্লিয়নের সঙ্গে সব নিউক্লিয়নের, কিন্তু এনার্জি লেভেল ক্যালকুলেশনের সময় কিন্তু এন আলাদা, জেড আলাদা। তো আচ্ছা, এবার সেই মোটামুটি অ্যাজাম্পশন এটাই, সিঙ্গেল পার্টিকেল শেল মডেল, শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন আছে। এরপরে অনেক রকম ব্যাপার আছে, মানে নন রিলেটিভিস্টিক ক্যালকুলেশন, রিলেটিভিস্টিক ক্যালকুলেশন, বিভিন্ন রকম অনেকে অনেক কিছু প্রপোজাল দিয়েছে, ওয়েলটা এরকম হবে ওরকম হবে। যাই হোক, করে টোরে ফাইনাল ভার্সনে যেটা বেরিয়েছে, ফাইনাল ভার্সনে, এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তুমি আউট অফ ট্র্যাক হয়ে গেছো? ও আচ্ছা, তোমাকে আমি কি 40 মিনিট না 20 মিনিট পরে বলবো? আমি একটু ক্লাস নিচ্ছিলাম।
হ্যাঁ 20 মিনিট পরে ফোন করছি। আচ্ছা, তো এনার্জি লেভেলগুলো এগুলো হচ্ছে ফাইনালাইজড ভার্সন, মানে অনেকের অনেক রকম প্রেডিকশন বা অ্যাজাম্পশনের পরে ফাইনালি এই এনার্জি লেভেলগুলো পাওয়া গেছে, যেটা আবার পার্টিকেল ফিজিক্স চলাকালীন আবার এগুলোর আরো অনেক নতুন করে এক্সপ্লেনেশন আসতেও পারে, যাই হোক। তো এই জায়গাটা তোদের একটুখানি মনে রাখতে হবে, মানে যেহেতু মাঝের ক্যালকুলেশনটা তোরা স্কিপ করছিস, মানে করছি না আমরা এখন, সেই জন্য এই অর্ডারটা একটুখানি মাথায় রাখতে হবে যে 1s, মোটামুটি একটা জিনিস একটু মাথায় রাখবি যে ধর 1s এর আন্ডারে তো 1s ঠিকই আছে, এরপরে হচ্ছে 1p। তো 1p, এবার p এর ক্ষেত্রে কি হয়, l হচ্ছে 1 আর s হচ্ছে হাফ, তাহলে j এর ভ্যালুটা কি হবে তোর l প্লাস s থেকে l মাইনাস s, তার মানে হচ্ছে 3/2, মানে l প্লাস s থেকে l মাইনাস s পর্যন্ত যা যা আর কি পসিবিলিটি আছে, তাহলে 3/2 আর হাফ, তাহলে 1 p 3/2 একটা এনার্জি লেভেল, 1 p হাফ একটা এনার্জি লেভেল, পুরো ইলেকট্রনের মতোই। এবার এর মধ্যে আবার যেটা হায়ার যে সেটার এনার্জিটা কম, যেমন এখানে 3/2টা নিচে আছে, 1p হাফটা উপরে আছে, ঠিক আছে। আর এসটা কিন্তু স্পিন, নিউক্লিয়নের স্পিন থাকে, নিউট্রন প্রোটন ইলেকট্রন এরা সকলেই হচ্ছে স্পিন হাফ পার্টিকেল। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে প্রত্যেকটা এনার্জি লেভেলে কতগুলো করে তোর নিউক্লিয়ন থাকতে পারে। এই পুরো চারটা কিন্তু আইদার ফর নিউট্রনস অর ফর প্রোটনস, দুটো একসঙ্গে নয়। আচ্ছা, তাহলে এই মনে কর 1p3/2, এখানে কতগুলো নিউট্রন থাকতে পারে, 2j প্লাস 1, এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি, তাহলে 1p3/2 মানে হচ্ছে 4টে থাকতে পারে, 1p হাফ মানে হচ্ছে 2টো থাকতে পারে। এরপরে প্রশ্ন আসছে 1d, তাহলে d এর ক্ষেত্রে l ইকুয়াল টু 2 আর এসটা তো হাফ, তাহলে 2 প্লাস হাফ মানে 5/2, 2 মাইনাস হাফ মানে 3/2, তাহলে 1d 3/2, 1d 5/2, তার মধ্যে 1d 5/2 আগেই বলেছি যার যেটা বেশি সেটার এনার্জি কম, অতএব 1d 5/2 নিচে থাকবে, 1d 3/2 উপরে থাকবে, এর মাঝখানে ঢুকে থাকবে 2s, 2s এর একটাই হয় তাই 2s একটাই থাকবে। তারপর এরকম ভাবে সিমিলারলি 1f, f এর ক্ষেত্রে l হচ্ছে 3, তাহলে 7/2 5/2, 7/2 নিচে আছে, 5/2 উপরে আছে, এর মাঝখানে 2p এর নিচেরটা ঢুকে যাবে, 2p 3/2, 2p হাফটা উপরে। সো মোটামুটি রাফলি এই পর্যন্ত মনে রাখলেই হবে, আর কি আছে, এর বেশি জেনারেলি দেওয়া হয় না, আর নয়তো উপরের একটা পার্ট মনে রাখিস 1g 7/2 9/2, ব্যাস, জেনারেলি এর মধ্যেই দেওয়া থাকবে। তো এগুলো হচ্ছে মাল্টিপ্লিসিটি। আর শেলগুলো কোথায় কোথায় ক্লোজ হচ্ছে এই জিনিসটা একটু গল্প আছে, মানে এটা একটু গোজামিলি বলা যায়, যেহেতু আমরা ওই স্পাইক গুলো থেকে ম্যাজিক নাম্বার পেয়েছি 2, 8, 20, 28, 50, তো এখানে ওই জন্যই ওরা বলছে যে শেলগুলো কোথায় কোথায় ক্লোজ হচ্ছে, এখানে একবার ক্লোজ হচ্ছে, এখানে আরেকবার ক্লোজ হচ্ছে, এখানে আরো একবার, এইখানে আরো একবার, এখানে আরো একবার। এবার তুই যদি বলিস কেন এখানেই ক্লোজ হলো, তার কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কে দেওয়া সম্ভব না, সেটার জন্য আরো হায়ার থিওরিতে যেতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে তোকে অর্ডারটা মনে রাখতে হবে, আর 2, 8, 20, 28, 50 এই ম্যাজিক নাম্বারটা মনে রাখতে হবে, তাহলেই তুই শেলের ক্লোজারটা বলতে পারবি। এবার কোশ্চেন এখান থেকে কেমন দিতে পারে, এটার থেকে অ্যাকচুয়ালি আমরা দুটো সাকসেস পেয়েছি, একটা তো শেল মানে স্পাইক গুলোকে আমরা এক্সপ্লেন করতে পেরেছি, কিন্তু এবার এখানে কেউ বলতে পারে যে এটা ঠিকঠাক দাবি হলো না, কেননা আমরা যেখানে যেখানে স্পাইক পাচ্ছি সেখানে সেখানে বলছি শেলটা ক্লোজ হচ্ছে, তাহলে তো এটা ঠিক থিওরি থেকে এক্সপেরিমেন্টটা
পেলাম এটা তো আমরা বলতে পারি না, বরঞ্চ উল্টোটা, এক্সপেরিমেন্টে যা পেয়েছি ওটাকে আমি থিওরির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু মানে মজার ব্যাপার হলো যে এইখানে শেলটা ক্লোজ হচ্ছে এটা ধরে নিয়ে আমরা যখন নিউক্লিয়ার স্পিনটাকে ক্যালকুলেট করছি সেইটা কিন্তু এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করছে। তাহলে কি আমাদের দুটো এক্সপেরিমেন্টাল রেজাল্ট ছিল, একটা ছিল স্পাইক আর একটা ছিল স্পিনের ভ্যালু। তো স্পাইকের জিনিসটাকে ধরে আমরা একটা থিওরি বানালাম, পুরো থিওরিটা দিয়ে আমরা স্পিনটা ক্যালকুলেট করে দেখছি স্পিনটা কিন্তু এক্সপেরিমেন্টের সঙ্গে সুন্দরভাবে ম্যাচ করছে। তার মানে আমাদের এই যে আমরা বললাম যে 8 এর পরে ক্লোজ হয়, 1D 3/2 তে ক্লোজ হয়, 1F 7/2 তে ক্লোজ হয়, এগুলো তার মানে আমরা ঠিকই ভেবেছি। কেন? কেননা এর বেসিসে নিউক্লিয়ার স্পিন ক্যালকুলেট করলে অ্যান্সারটা মিলছে। নিউক্লিয়ার স্পিন কিভাবে ক্যালকুলেট করবি? তোকে যদি বলে দেওয়া হয় O17, ঠিক আছে? আচ্ছা, এখানে অবশ্য পুরো জিনিসটা অ্যাকচুয়ালি এটা একটু মানে শর্টেই বলেছে। না ঠিকই আছে, এখানে মাস নাম্বারটা দিয়ে দিয়েছে। এখানে তোকে মাস নাম্বার দিয়ে দিয়েছে 17, আর অক্সিজেনের ক্ষেত্রে জেড হচ্ছে 8। যেহেতু এই যে মাল্টিপ্লিসিটি গুলো আছে এরা সকলেই +1, আচ্ছা মাল্টিপ্লিসিটি গুলো সকলেই কিন্তু ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তাই তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই n এবং z এই দুটো বার করতে হবে। z = 8, তাহলে n = এখানে 9 হচ্ছে, তাহলে z = 8। এই 8 কিন্তু দুটোই করে দেখতে পারিস, অসুবিধা কিছু নেই। z = 8 আর n = 9। তো z = 8 এর ক্ষেত্রে আমরা দেখছি যে এটা একটা ম্যাজিক নাম্বারের সঙ্গে কোইনসাইড করছে, তার মানে প্রোটনগুলো সমস্ত শেল ফিল আপ করেছে। ঠিক আছে, এখানে একটা প্রোটন, দুটো প্রোটন, তিনটে প্রোটন, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এটা কিন্তু পুরোটাই আমি জাস্ট রিপ্রেজেন্টেশন পারপাস, মোটেও এরকম ভাবে থাকে না, আরো একটু অন্যরকম ভাবে থাকে। কিন্তু ব্যাপার হলো যে পুরো মানে ফিল আপ আছে শেলটা। তো ক্লোজড শেল স্ট্রাকচার হলে স্পিন 0 হয়। যখন শেলটা পুরো ক্লোজ হবে না তখনই একটা নন জিরো স্পিন থাকবে। তাই প্রোটন থেকে আমরা এখানে কোনো স্পিন পাচ্ছি না। ঠিক আছে, ক্লোজ স্পিন স্ট্রাকচার হলে টোটাল স্পিনটা 0 হবে। তাহলে প্রোটন থেকে এখানে কোনো স্পিন পাচ্ছি না। যেটার অড নাম্বার আছে ওইটা নিয়ে ভাবতে হবে, কারণ এখানে অড নাম্বার আছে 9। তাহলে 9টা নিয়ে আমি যদি এগোই তাহলে 8 পর্যন্ত ফুল, এবং এর পরবর্তী নিউট্রনটা 1D 5/2 তে থাকবে। তাহলে এখানে ঠিক সেটাই লিখেছে যে এগুলো সব 2, 4, 2, 1D 5/2 তে এটা আছে 1। এই 1D 5/2 তে আনপেয়ার্ড নিউট্রনটা আছে, এবং 1D 5/2 জের ভ্যালুটা হচ্ছে 5/2। এই 5/2টাই হচ্ছে নিউক্লিয়ার স্পিন। ঠিক আছে, এটা এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করছে। আর নিউক্লিয়ার প্যারিটি হচ্ছে লাস্ট আনপেয়ার্ড নিউক্লিয়নটা যেখানে থাকবে তার এল ভ্যালু, যেমন এখানে ডি, তো ডি এর জন্য আমার এল ভ্যালু হচ্ছে 2, তাহলে -1 প্যারিটি হবে, কোথায় লিখবো, -1 to the power L, so it is even parity। কেমন? এটাই হচ্ছে নিউক্লিয়ার শেল মডেল। এরপর তো হয়ে গেল। তার এটা সেভ করে নি। আচ্ছা, এবার হচ্ছে আলফা বিটা ডিকে।
আচ্ছা, প্রথমত রেডিও অ্যাক্টিভ ডিকে আদৌ কি জন্য হয়? বিকজ অফ